বাহিরে প্রচুর বাতাস। সকাল 7টা। কি সুন্দর লাগছে ফুলটা, তাই না? রোদ কিন্তু তেমন ওঠেনি। আমার সোনাটাও তখন ঘুম থেকে উঠে গেছে আর আমার সব কাজ বন্ধ হয়ে গেছে। তাই আমি তাকে আবার খাওয়িয়ে ঘুম পাড়াচ্ছিলাম। ঘুম পাড়িয়ে রান্নার কাজে শুরু করে দিলাম। আজকে গ্রাম থেকে মানে ফরিদপুর থেকে মা বাবা আসবে। পরে তো রান্না করতেই পারবো না ঘুম থেকে উঠে গেলে, তাই রান্নার কাজটা আগে শুরু করে দিয়েছি। মাংস আর ডাল আপাতত এটাই রান্না করছি, কারণ যতটা রান্না এগিয়ে রাখবো ততটা আমার জন্য সুবিধা। কারণ একবার যদি আমার পুতুল ঘুম থেকে উঠে যায় তাহলে আমি কোনো কাজই করতে পারবো না। আর আমার প্ল্যান আজকে সারাদিন অনেক কাজ করার, তাই খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়েছিলাম ঘুম পাড়িয়েই। আর এদিকে টেনশনও আছে মেয়ে কখন ঘুম থেকে উঠে যায়। এক চুলায় মাংস আর আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাংস রান্নার প্রিপারেশন করছিলাম। এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিলাম মাংসটা। মাংসে কিন্তু আমি সব মশলা আগেই মেখে রেখেছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য। তারপরে চুলায় তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে একদম লালচে করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা লালচে করে ভাজার পরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ তেলে ভেজে নিয়েছিলাম, মানে আগে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মানে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম যাতে গন্ধটা চলে যায়। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। আর আমি কিন্তু কখনো মানে মাংসেতে আগে জল ব্যবহার করি না। আজকেও কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, আর প্রয়োজনও হয়নি, কারণ মাংসেতে এমনিতেই প্রচুর পরিমাণে জল হয়। আমি কিন্তু চুলার আঁচটা অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি মাংসটা বসিয়ে অন্য কাজ করছিলাম, যার কারণে চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় আর মাংসটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে এসে এসে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে নিচে পোড়া না লেগে যায়। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে আমার এই মাংসটা। মাংসটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই যে দেখো, এক পর্যায়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আলুটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আমার সোনার ঘুম ভেঙে গেছে আর ওকে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি একটু নাড়াচাড়া করার জন্য। ভাবলাম একটু ভিডিও করে নেই। আমার ছোট্ট সোনাটা রান্না শিখছে। আসলে মাঝে মাঝে আমি ওকে নিয়ে রান্না করতে হয়, কিছু করার নেই, একা থাকি। এখন আর থাকবো না, কারণ মা বাবা চলে আসছে, আর মা বাবা থাকলে পরে আমার অনেকটাই সুবিধা হয়। এই যে মাংস কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, ঝোলও দিয়ে দিয়েছি। একটু জাল করে নিচ্ছি আর কি, ঝোলটা শুকিয়ে তারপরে নামিয়ে ফেলবো। সকাল থেকেই কাজে লেগে পড়েছিলাম, যার কারণে আমার খাওয়ার দিকে কোনো খেয়ালই ছিল না। আর এদিকে ক্ষুধাও লেগেছে, আর এদিকে একদিকে হচ্ছে আমার ছোট্ট মেয়েটার খাওয়া দাওয়া, এদিকে খেয়াল করছে, আবার অন্যদিকে রান্না বাড়া, আবার অন্যদিকে কাজ, যার কারণে আমার নিজের খাওয়ার কথা আমি ভুলে গেছি। পরে আর কি করব, মাংস যখন রান্না করেছি আমার ফেভারিট খাবারটা আমি খেয়ে নিলাম, মাংস দিয়ে মুড়ি। তারপরে কি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম। এই যে দেখো, অর্ধেক করার পরে আমার সোনাটা বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, মানে ওকে নিয়ে কোনো কাজই করা যায় না যখন ও মানে না ঘুমায়। আর এদিকে আমি একবার ওকে ঘুম পাড়াচ্ছিলাম, আবার ওকে নিয়ে খেলা করছিলাম। ও যখনই ঘুমায় তখনই আমার কাজ আবার শুরু হয়ে যায়। এটা কিন্তু দুপুরবেলা আমি ভাত বসিয়ে দিয়েছিলাম স্নান টান করে। এসে দেখি তার এই কাণ্ড, মানে আমি যখনই ভাঁজ করে রাখে না কেন সে সব কিছু এলোমেলো করে রাখে। এটাই করে থাকে সে সব সময়। তো আমার এত রাগ হয়, কিন্তু কিছু করার নেই, কিছু বলা যাবে না আমার ছোট্ট সোনাটাকে। তারপরে আমিও খেতে বসে পড়েছি মাংস দিয়ে ভাত। রান্নাটা কিন্তু মন্দ হয়নি, ভালো হয়েছে, নিজেটা নিজেই প্রশংসা করছি। তারপরে সন্ধ্যা লেগে গেল, আর এদিকে মা বাবাও চলে এসেছে। আর দেশের বাড়ি থেকে আসলে পরে তো বিভিন্ন কিছু নিয়ে আসা হয়। আমার ছোট্ট সোনাটার জন্য মানে ডিম নিয়ে এসেছিল, সবার জন্য এনেছিল, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে। এই যে এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, এটা আমি প্রথমবার খাচ্ছি, কারণ আমি তো বেশি যাওয়া হয় না। গ্রাম থেকে আসা মানেই এত এত জিনিস নিয়ে আসা হয়। শুধু আমাদের ক্ষেত্রে না, যারাই গ্রাম থেকে আসে সবাই কিন্তু কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করে, কারণ গ্রামের জিনিসে কোনো ভেজাল নাই, একদম খাঁটি জিনিস। সবাই চেষ্টা করে কিছু না কিছু নিয়ে আসার জন্য। তারপরে আর কি, তারপরে আবার রাতের প্রস্তুতি। বেশি কিছু করব না, শুধু আলু ভাজছিলাম আর ভাতটা নামিয়েছিলাম। আলু আমি দুইভাবে ভেজেছিলাম, একটা হচ্ছে চিকন করে, একটা হচ্ছে চারকোনা করে,
কারণ বড়মশাই বলেছিল চিকন চিকন করে সে আলু ভাজা খাবে, আমিও খেতে চেয়েছিলাম। আমি বলেছিলাম গরম গরম ভাতের সাথে মরিচ কামড় দিয়ে আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো, সে বলেছিল আমিও খাবো। তাই কি তোড়জোড় করে তাড়াতাড়ি আলু ভাজাটা করে নিলাম। এই যে আলু ভাজার ক্ষেত্রে তোমাদের একটা টিপস বলে দেই, আলু ভাজার ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে দলা দলা মানে লেগে লেগে যায়। সেক্ষেত্রে তোমরা কি করবে, আলুর চুলার আঁচটা অনেকটা পরিমাণ বাড়িয়ে দেবে, যার কারণে কিন্তু ওই লাগা লাগা ভাবটা আর হবে না, অনেক সুন্দর করে আলুটা ভাজা হবে। রাতে ছিল গরম গরম ভাত, মাংস, ডাল, যেটা আমি সকালে রান্না করেছিলাম আমার সুবিধার জন্য। মাংস ফ্রিজেও রাখা আছে আলাদা করে রাতের জন্য। আর ছিল 2 ধরনের আলু ভাজা। তো কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।